ধর্মের নেতা কর্মী ও সর্বস্তরের তরুণী জনতা নেত্রকোনা জেলাবাসী, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম শেখ হাসিনা সরকার দূরছাড় করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত আকাশে বিশ্বাস গ্রহণ করার লৌকিক এবং সুযোগ দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে কালেমাতুল শুকর হাদিয়া পেশ করছি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। আমি আজকে এই স্বাধীন মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল বীর শহীদদেরকে, যাদের অক্লান্ত ত্যাগ, কোরবানি এবং আত্মদানের বিনিময়ে বাংলাদেশে আজকে একটি স্বাধীন এবং একটি উন্নত পরিবেশ তৈরি হয়েছে। 2009 সালের থানা রাজনীতিতে সনদ বহনকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা 2013 সালের 5ই মে শাপলা চত্বরে ঘুমন্ত হেফাজতের নেতা কর্মীদের তাদের উপর রাতের অন্ধকারে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করা হয়েছিল নবীনের অপরাধে। সেই সকল বীর শহীদান আশেদ রাসূল উম্মতদেরকে আমরা স্মরণ করছি। বিশ্ববন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়ার পর কোরআন প্রেমীদের জনতা প্রতিবাদে ফেটে পড়েছিল। আর তার অপরাধে পাখির মতো গুলি করে শতাধিক তাদের প্রাণকে হত্যা করা হয়েছিল সেই সকল কোরআন প্রেমিক বীর শহীদদেরকে স্মরণ করছি। 2014, 15, 16 সালে একতরফা নির্বাচন করতে গিয়ে বাংলাদেশের যে সকল বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে স্মরণ করছি। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে গণঘাতক মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল 25 জন হেফাজতে ইসলামের আলেম ওলামা ও নেতা কর্মীদেরকে। সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে সারা বাংলাদেশ জুড়ে প্রথমে গোটা সংস্কার আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন, অথবা স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রায় 1.5 সহস্র আবার বৃদ্ধ বনিতা বাংলার ছাত্র জনতাকে শেখ হাসিনার নির্দেশে তার হেলমেট লীগ, হাতুড়ি লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা সহ প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা শেখ হাসিনার পাতেরা দালালদের টার্গেটকৃত বিলীনের শিকার হয়ে হেলিকপ্টার থেকে গুলি করে নানা উপায়ে হত্যা করে গুলি করে যে সকল বাংলাদেশের ছাত্র জনতা এমনকি 3 বছরের শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত যাদের হামলা থেকে হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি সেই 1,500 বীর শহীদদেরকে স্মরণ করছি। এই শাহাদাতের রক্তের মাধ্যমে আজকে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। এই সকল শহীদদের জন্য আল্লাহর দরবারে শাহাদাতের কবুল করার জন্য দোয়া করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জানাচ্ছি ওই সকল মায়েদেরকে যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিজেদের সন্তানদেরকে সাহস জুগিয়ে রাজপথে নেমে আসার জন্য উৎসাহ দিয়েছিলেন। আমি বিশ্বাস করি যে জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায়, অবিচার এবং জুলুমের বিরুদ্ধে প্রেরণা যোগাতে পারে, সেই জাতিকে পৃথিবীর কোন শক্তি ইনশাআল্লাহ পরাজিত করতে পারে। আজকের বিজয়ের এই মুহূর্তে আমি এই ঐতিহাসিক বিজয়ের যারা মুখ্য ভূমিকা পালনকারী সেই বীর ছাত্র জনতা সহ এদেশের সকল শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী 15 বছরের আমলের নির্যাতিত সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি সতর্ক করে একটি কথা বলতে চাই। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমাদের বাংলাদেশের অতীতের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। 1971 সালের যে মহা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে
স্বাধীনতা অর্জিত হয়েছিল, এই স্বাধীনতার সূচনা হয়েছিল আল্লাহর উপর অমিত আস্থা এবং বিশ্বাস প্রকাশের মধ্য দিয়ে। বলা হয়েছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে আল্লাহ শক্তির উপর অমিত আস্থা এবং বিশ্বাস রেখে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের আগে এদেশের মানুষের সঙ্গে প্রতিজ্ঞা করা হয়েছিল, অঙ্গীকার করা হয়েছিল, নির্বাচিত হতে পারলে এই বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করা হবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের মধ্য দিয়ে এদেশের মানুষ তাদেরকে সমর্থন জুগিয়েছিল। ইনশাআল্লাহ বলে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস জ্ঞাপন করে শুরু হয়েছিল যে মুক্তিযুদ্ধ 1971-এর 16 ডিসেম্বর। সেই মুক্তিযুদ্ধের বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যেই এদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্যকে ভুলণ্ঠিত করে এদেশের মানুষের চিন্তা চেতনা এবং তাদের অভিপ্রায়কে দুপায়ে করে মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরিত করে 71-এর চেতনার বিরুদ্ধে 72-এর আরেকটি নতুন চেতনা দাঁড় করানো হয়েছিল। আর বাংলাদেশের মানুষের ইচ্ছা অভিপ্রায় এবং তাদের হাজার বছরের ঐতিহ্য কৃষ্টি কালচারকে দুপায়ে জড়িত করে ভিনদেশী আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূল নীতিগুলোকে প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে এদেশের মানুষকে তাদের ইচ্ছা এবং তাদের ঐতিহ্যের বিরুদ্ধে শাসন করা হয়েছিল। এইভাবেই 1971-এর ডিসেম্বরে বিজয় অর্জিত হওয়ার কয়েক মাসের মধ্যে ছিনতাই করা হয়েছিল মুক্তিযুদ্ধের অর্জনকে। এরপরের ইতিহাস বাংলাদেশের মানুষের বঞ্চনার ইতিহাস। এরপরের ইতিহাস এদেশের মানুষকে তাদের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে তাদের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে শাসনের নামে শোষণ করার ইতিহাস। এরপরের ইতিহাস এদেশের মানুষকে যেই তাদের অধিকার আদায় করবার জন্য তারা লড়াই করেছিল, যে অধিকারের জন্য তারা মুক্তি সংগ্রাম করেছিল, যে অধিকার আদায়ের জন্য বাংলা মায়ের হাজার সন্তান রক্ত দিয়েছিল, সেই অধিকার কেড়ে নিয়ে একদলীয় পাকশাসন কায়েম করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে চিরতরে গোলামের তাদের পরিণত করবার ষড়যন্ত্র করা হয়েছে। বাংলাদেশ সাথী ও বন্ধুগণ, দীর্ঘ ইতিহাস আমি আর পর্যালোচনা করব না। আমি শুধু এতটুকুই সতর্ক করতে চাই, যেভাবে 1971-এর মহান মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যেই মুক্তিযুদ্ধের বিজয়ের চিন্তায় করা হয়েছিল, ঠিক একইভাবে 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল, আজ সেই স্বাধীনতাকেও আবার সেই পরাজিত শক্তির দোসরেরা আওয়ামী দুঃশাসনের পদবিহীনা ইসলাম বিদ্বেষী আওয়ামী সরকারের কুলাঙ্গার শেখরা আবার 2024-এর সেই মহান বিজয়কে, সেই অর্জনকে আবার চিন্তায় করার পায়ে দাঁড়াতে হচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছিল, তার রাজনীতির বৈশিষ্ট্য ছিল দুটি। প্রথম হলো সে যে প্রতিশোধের রাজনীতি করেছিল, সে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের মানুষের কাছ থেকে, সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে। শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের রাষ্ট্রের কাছ থেকে। এই দেশটাকে তলবিহীন ঝুলিতে পরিণত করার জন্য যা যা করতে হয় সবই শেখ হাসিনা করেছে। আর আপনারা শুনলে আশ্চর্য হবেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে এই প্রতিশোধ গ্রহণ করেনি, সে প্রতিশোধ গ্রহণ করেছে স্বয়ং তার দল আওয়ামী লীগের কাছ থেকে। শুনলে অনেক আশ্চর্যজনিত হবেন যে এটা কেমন কথা। লক্ষ্য করে বুঝুন, 1975 সালে 15 আগস্টের অভ্যুত্থানের পরে শেখ হাসিনা ঘোষণা করেছিল যারা তার বাবাকে হত্যা করেছে তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এরপর শেখ শুরু হলো তার রাজনীতি। 1975-এর 15 আগস্ট থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল তার সেই প্রতিশোধ গ্রহণ করার অভিপ্রায়ের রাজনীতি। তিনি কাদের কাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন, কারণ তার বাবাকে খুন করেছিল যারা আওয়ামী লীগরা। তার বাবাকে খুন করার পর রাষ্ট্রপতি এত বড় সংগঠন, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী, কেউ সেদিন এগিয়ে আসেনি, কেউ সেদিন এগিয়ে আসেনি।
তার অর্থ হল শেখ হাসিনা অনেক অন্তরের মধ্যে এই আওয়ামী লীগের প্রতিও বিদ্বেষ ছিল এবং তিনি তার তিলে তিলে দেশের থেকে, দেশের জনগণের কাছ থেকে এবং এমনকি আওয়ামী লীগের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। তার যে বাবাকে হত্যা করা সহ তার পরিবারের হত্যাকাণ্ডের জন্য তিনি আওয়ামী লীগকে দায়ী করছেন। আওয়ামী লীগ যদি 15 আগস্ট এগিয়ে আসলো না, তারাও শেখ হাসিনার দৃষ্টিতে আসামের কাঠগড়া বিদ্যমান ছিল। আর তিনি এভাবেই আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে এমন ভাবে ছড়িয়ে দিয়ে রেখেছেন, আর কোনদিন যেন বাংলাদেশে কেউ আওয়ামী লীগের নাম নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে না হয়। তিনি ব্যবস্থা করেছেন সুপরিকল্পিত ভাবে আওয়ামী লীগের মধ্যে যদি কোন চিন্তাশীল মানুষ থেকে থাকেন, যদি বিবেকবান মানুষ থেকে থাকেন, আপনারা আমাদের কথা চিন্তা করবেন। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে, গণবিক্ষোভের মুখে এর আগেও অনেক সরকার রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। জেনারেল হোসেন মোহাম্মদের শাহ সাহেব গণ অভ্যুত্থানের মুখে তিনি রাষ্ট্র ক্ষমতা ছেড়েছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি কারাগারে বন্দী হয়েছেন, বছরের পর বছর কারাগারে তিনি অন্তরীণ থেকেছেন, কিন্তু দেশের জনগণকে ছেড়ে, দলের নেতাকর্মীদেরকে ছেড়ে তিনি পালিয়ে যাননি। বেগম খালেদা জিয়া একাধিকবার আন্দোলনের মুখে ক্ষমতা থাকতে বাধ্য হয়েছেন, কিন্তু তিনিও দেশ ছেড়ে পালাননি। সময়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়েও তিনি বছরের পর বছর অসুস্থ অবস্থায় আন্দোলন থেকেছেন, দলের নেতা কর্মীদেরকে এভাবে অবাক্ষিত অবস্থায় রেখে তিনি পালিয়ে যাননি। শেখ হাসিনা কি করলেন? এই 5 আগস্টের আগ মুহূর্তে আগেও শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনা পালায় না। মানুষ শুনেছে, পৃথিবীকে তিনি শুনিয়েছেন শেখ হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 5 আগস্ট দুপুর বেলায় শেখ হাসিনা বাংলাদেশের গতি ছেড়ে, বাংলাদেশের মানচিত্র ছেড়ে, এদেশের পানি এবং বাতাস ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন না যান নাই? এখন কোথায় থাকলো তোমাদের কথা? আওয়ামী লীগ যারা শেখ হাসিনার সুরে সুর মিলিয়ে বলেছে শেখ হাসিনা পালায় না, এখন তোমরা কি বলবো শেখ হাসিনা পালায় কি পালায় না? কেন করলো শেখ হাসিনা এই কাজ? শেখ হাসিনার ইন্টেলিজেন্স বাহিনী ছিল, রাষ্ট্রীয় সকল গোয়েন্দা বাহিনীর বাইরে তার নিজস্ব আলাদা গোয়েন্দা বাহিনী ছিল। তারা অবশ্যই তাকে বলেছিল যে আবার যে অবস্থা ক্ষমতায় থাকা যাবে না, কিন্তু তিনি ফোন করেছিলেন। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের ভোটের মাতারা জানত, এদেশের মানুষের বিশ্বাস হয়ে গিয়েছিল লক্ষ মানুষকে যদি খুন করতে হয়, লক্ষ মানুষের খুনের মধ্য দিয়েও শেখ হাসিনা গদিতে অটল থাকবে। কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। ইতিহাস প্রমাণ করে দেশের মানুষ হাসি মুখে প্রাণ দিতে জানে, যারা নিজেরা মারতে শেখে তাদেরকে কেউ মারতে পারে না। শেখ হাসিনাকে নিজের কল্পিত ভাষায় বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা ঐতিহ্যবাহী এই দলটিকে সারা দেশের মানুষের সামনে কলঙ্কিত করে তুলেছে। বর্তমান পৃথিবীতে নিকট অতীতে এমন ভিতর দিন পৃথিবীতে আর কোন জাতি তাদের ক্ষমতার মস্তদে দেখে। আমার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এতদিন পর্যন্ত এই ধরনের একজন দায়িত্ব জ্ঞানহীন, এই ধরনের একজন ভীরু মানুষ ক্ষমতার মস্তদে ছিল। এটা বাংলাদেশের মানুষের জন্য লজ্জার বিষয়। এই লজ্জার দায় আওয়ামী লীগের, এই লজ্জার দায় তাদের যারা শেখ হাসিনাকে এইভাবে বছরের পর বছর জোর করে ক্ষমতায় রেখেছিল। আমার আফসোস হয় আওয়ামী লীগের লোকজনের জন্য। আগামী দিনে তারা বাংলাদেশের মানুষকে কোন মুখে কথা বলবে, কোন মুখে মুখ দেখাবে? এই শেখ হাসিনার কথা আবার এসে বলবেন যারা নিজের
করে দিয়েছে। তারপরে যা আত্মীয় স্বজন যা ছিল সবাইকে আগে পাচার করেছে। সর্বশেষ একটা বোন ছিল, সেই বোনটাকে সঙ্গে নিয়ে 16টা লাগেজ ভর্তি করে যা কিছু জমিয়েছে সব জমিয়ে হেলিকপ্টারে করে সেই জায়গায় যারা তার পরম বন্ধু সেই নরেন্দ্র মোদীর ঘরে গ্যাস লাগিয়ে বাংলাদেশকে তিনি কলঙ্কিত করলেন, বাংলাদেশের মানুষকে তিনি লজ্জিত করলেন। যদি সব সাহস থাকতো, যদি নেতা কর্মীদের জন্য তার এতটুকু কমিটমেন্ট থাকতো, ভালোবাসার মায়া থাকতো, তাহলে গোটা দেশের আওয়ামী লীগকে অক্ষিত রেখে নিজেরা পালিয়ে যেতে পারত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বলেছিলাম শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনা জানতো 15ই আগস্ট তার বড় মাকে হত্যা করার জন্য আওয়ামী লীগ দায়ী। তিনি 50 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই নাটক সাজিয়েছিলেন যাতে আওয়ামী লীগের বাংলাদেশে কোনদিন রাজনীতি করতে না পারে। কাজ করার আগ্রহ থাকে, পরামর্শ দিব। 1 নম্বর পরামর্শ হলো, প্রথমে আপনাদের বড় অপরাধ হয়ে গেছে যে এই ধরনের একজন মানসিক বৈকল্যের শিকার একটা মানুষকে এই জাতির উপর আপনারা বছরের পর বছর চাপিয়ে রেখেছেন। এটা আপনাদের মস্ত বড় অপরাধ হয়েছে। এই জন্য আপনারা এই সব এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। আওয়ামী লীগের আগে ছিল আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগের আগে ছিল মুসলিম লীগ। বাংলাদেশে 1971-এর পরে 47 সাল থেকে 71 সাল পর্যন্ত মুসলিম লীগারদের অনেক দৌরাত্ম, অনেক জুলুম অত্যাচার বাংলাদেশের মানুষ দেখেছে। 71-এর পরে বাংলাদেশে মুসলিম লীগদেরকে তাদের হারিয়ে দিয়েও খুঁজে পাওয়া যায় না। আর 71 থেকে 2024 সাল পর্যন্ত এদেশের মানুষের অনেক রক্ত খেয়েছেন আপনারা, অনেক মায়ের মুখ খালি করেছেন আপনারা, আলেম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন আপনারা, ইসলামকে দমায় রাখবার চক্রান্ত করেছেন আপনারা, এদেশের সকল আলেম ওলামাদের কোরআনের মাহফিলগুলোতে 144 আপনারা জারি করেছিলেন। আমার কোনো মাহফিল করতে দেন নাই বছরের পর বছর। আমরা কোরআনের কথা বলতে যাবো, আপনারা দেন নাই। 134 দিন তারা জারি করেছেন, 134 দিন তারা জারি করে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছেন। আলেমদেরকে আপনারা নির্যাতন করেছেন, জুলুম করেছেন, হত্যা করেছেন, খুন করেছেন। সুতরাং এত হত্যার নাম নিয়ে, এত খুনের রক্ত নিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সামনে আসতে পারবে না। সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তার ইতিহাস, তার নজির ইতিহাসে খুঁজে পাওয়া কঠিন। আওয়ামী লীগ যেটা করত, সংখ্যালঘুদের উপর রাতের আধারে কাউরাগিনী হয়ে ছবল মারত, দিনের আলোতে তারাই আলাদা হয়ে থাকতে আসত। এইভাবে নাটক সাজিয়ে ধর্ম সংখ্যালঘুদের নেতাকর্মীরা গোটা বাংলাদেশে সংখ্যালঘুদের জানমাল এবং তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবার জন্য অনন্যভাবে ভূমিকা পালন করেছে এবং করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার শেষ কথা হলো এই যে রক্তের বিনিময়ে, ত্যাগের কোরবানির বিনিময়ে আলেম সমাজ সবচেয়ে বেশি ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছে এই বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্তি সংগ্রামের ক্ষেত্রে। বছরের পর বছর আমরা কারারুদ্ধ থেকেছি, তাদের সঙ্গে আপোষ করি নাই। আমরা বলতে চাই, এই ফ্যাসিবাদের সবচেয়ে বড় আক্রমণ ছিল ইসলামের বিরুদ্ধে। ইসলামের গোড়া কেটেছে, উপর দিয়ে কিছু পানি ঢেলেছে, কিন্তু গাছের গোড়া কেটেছে। আমাদের কথা বলার রাস্তা বন্ধ করে দিয়েছিল তারা। সেই ইসলাম বিরোধী রাষ্ট্র সরকার তারা চলে গেছে। তারা চেষ্টা করেছিল বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দু নীতিকে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করবার। তাদেরকে আমরা বলেছি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি চলবে, কিন্তু 90% মুসলমানদের দেশে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র বরদাস্ত হবে না।
সরকারকে সহযোগিতা প্রথম দিন থেকে করেছি, এখনো করছি, ভবিষ্যতেও সহযোগিতা করবার দৃঢ় ইচ্ছা আমাদের রয়েছে। তবে সরকারকে আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিতে হবে। খুব ভালো করে একটা কথা বলে রাখি, দেশের মানুষের প্রশ্নে, দেশের মানুষের স্বার্থের প্রশ্নে, দেশের স্বাধীনতার প্রশ্নে, ইসলামের স্বার্থ রক্ষার ক্ষেত্রে কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলবার ফুরসত আমাদের হবে না। হিন্দুত্ববাদের জায়গায় যদি সমকামিতা সহ পশ্চিমা অসভ্যতা ট্রান্সজেন্ডারের নামে আমার বাংলাদেশে যদি আমদানি করবার পায়তারা করা হয়, বুকের রক্ত দিয়ে প্রতিহত করবো আমরা ইনশাআল্লাহ। এটা আমাদের পরিষ্কার কথা। বর্তমান সরকার এখানে অনেক এনজিওদের ইনভলভমেন্ট রয়েছে। এনজিও গুলো তারা দেশে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে, সেটা নিয়ে আমরা বড় কোনো প্রতিবাদ করি না এবং সেটা আমাদের প্রতিবাদের জায়গাও না। কিন্তু অর্থনৈতিক কার্যকলাপের কথা বলে, দেশের মানুষকে আর্থিক সহযোগিতার কথা বলে, ঋণ দেওয়ার নাম করে ঋণ দিয়ে দিয়ে আমার দেশের সরল সরল সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এদেশে ঋণের নামে, আর্থিক সহযোগিতার নামে ইসলাম বিদ্বেষ এবং ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করার চক্রান্ত আমরা মানতে পারি না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথাটা খুব ভালো করে বুঝেন। দুটা গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের। এই যে আন্তর্জাতিক অপরাধ বলে যে আইন, সেই আইনে সংস্কার করে বেশ কিছু বিষয়কে অন্তর্ভুক্ত করার পায়তারা চলছে। তার মধ্যে একটা হলো ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে বৈধতা দেওয়ার একটা পায়তারা চলছে। 2 নম্বর, মেরিটারিয়াল রেপ অর্থাৎ বৈবাহিক ধর্ষণ নামে বাংলাদেশের ঘরে ঘরে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে একটা নির্দিষ্ট সম্পর্কে এবং ঘরে ঘরে অশান্তির আহ্বান জানিয়ে দেওয়ার পায়তারা চলছে। আরেকদিকে জোরপূর্বক গর্ভধারণ, এই বিষয়গুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করে স্বামীর অধিকার, আল্লাহ প্রদত্ত স্বামীর অধিকার, ইসলাম প্রদত্ত স্বামীর অধিকারকে জলাঞ্জলি দিয়ে ঘরে ঘরে দাম্পত্য কবরের আগুন জ্বালিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। পশ্চিমা বিশ্বের পারিবারিক ব্যবস্থা ভেঙে খান হয়ে গিয়েছে। এখন তারা চায় মুসলিম বিশ্বের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দিতে। ডক্টর ইউনূস সাহেব, আপনি ভালো মানুষ, আপনার অন্যান্য বিষয়বাদ, কিন্তু এইভাবে শিক্ষা কমিশন গঠন করলেন একটা। শিক্ষা কমিশনের ব্যাপারে আমরা কথা বলছি কয়েকদিন ধরে। আমাদের স্বাভাবিক কথাগুলো মনে হচ্ছে আপনাদের কান দিয়ে ঢুকছে না। শিক্ষা কমিশন, এদেশের 90% মুসলমানদের সন্তানরা কি পড়াশোনা করবে, তাদের সেই পাঠ্যসূচি, তাদের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে দিবে। এই ধরনের কামরুল হাসান মামুন নামে এবং সামিরা লুৎফা নামে সমকামীদের প্রভাবকারী এই ধরনের কুলাঙ্গারদেরকে দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বাস্তবায়ন করার ষড়যন্ত্র করে বাংলাদেশকে আবার সফল থাকতে হবে। ইসলাম বিদ্বেষীদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিতে হবে। এদেশের পরিচিত ইসলামী শিক্ষাবিদদেরকে দিয়ে নতুন করে শিক্ষা কমিশন গঠন করতে হবে। ওই শিক্ষা কমিশন, বিতর্কিত শিক্ষা কমিশন, এদেশের ইসলাম প্রিয় আলেম সমাজ মানতে পারে না। এগুলো আমাদের গুরুত্বপূর্ণ এজেন্ডা। 1 নম্বর শিক্ষা কমিশন, আরেকটা হলো মানবতা বিরোধী অপরাধের নামে, অপরাধের মধ্যে সংস্কারের নামে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ইসলামী সভ্যতা সংস্কৃতি বিরোধী, বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য এবং চিন্তা চেতনা পরিপন্থী যেই সকল ধারাগুলো সংস্কার করে অন্তর্ভুক্ত করবার প্রস্তাবনা করা হয়েছে,
বলতেছি কথা শুনেন, যদি এগুলো অন্তর্ভুক্ত করাই হয় শেষ পর্যন্ত, যদি এগুলোকে বাদ না দেওয়া হয়, এদেশের আলেম সমাজ জীবন মরণের পরোয়া সময় করে মুসলমান যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে। তার দায়িত্ব ডক্টর ইউনূস সাহেব সম্পূর্ণ আপনার বহন করতে হবে। আপনি মনে করবেন না যে বিদেশি শক্তিগুলো আপনাকে সবকিছু করে দিবে। শেখ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করেন। শেখ হাসিনার পাশে নরেন্দ্র মোদীর বিশাল, যদি আপনারা ইসলামের বিরুদ্ধে এদেশের মানুষের হাজার বছরের চিন্তা চেতনা এবং ঐতিহ্যের বিরুদ্ধে যদি কার্যকলাপ পরিচালনা করতে চান, বিদেশি শক্তি আপনাদেরকে প্রোটেক্ট করতে পারবে না। শেখ হাসিনা তো ভারত আশ্রয় দিয়েছিল, সীমান্তের ওই পারে চলে গেছে। আপনারা এখান থেকে উড়ান দিয়ে আমেরিকা যেতে যেতে আপনারা যেতে পারবেন না। কাজে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। শান্তভাবে কথা বললাম, কথাগুলো কানে তুলেন। ভারতে সেই মহারাষ্ট্রে আমার তবিকে কটূক্তি করার যে জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে, বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করুন, সতর্ক করুন। প্রয়োজনে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। আর আপনারা ইলিশ মাছের রপ্তানি করে তাদেরকে আপনারা তাদের সাথে আমরা খাতির দেখাবেন, এদেশের মানুষ সেটাকে ভালো চোখে দেখে না। আল্লাহ এই দেশের জমিনের মানুষ আল্লাহ প্রশ্নে রক্ত দিবে, জীবন দিবে, তারা যে কোনো জায়গায় কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছে। সর্বশেষ কথা, যদি আমরা সত্যিকার অর্থে ইনসাফ ভিত্তিক সমাজ করতে চাই, বৈষম্যহীন সমাজ যদি করতে চাই, আল্লাহর জমিনে মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না। পূর্ণাঙ্গ ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন সমাজ করতে চাইলে এই জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের রাজনীতি বাস্তবায়ন করতে হবে। আমরা আল্লাহর প্রতিনিধি বাস্তবায়ন করে, আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করে খলিফার মাধ্যমে ইনশাআল্লাহ আবার নতুন দিনের ইসলামের ঝান্ডা উঠবে ইনশাআল্লাহ। খেলাফত বাস্তবায়নের সেই সংগ্রামে আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই নেতৃত্বের থানায় থানায়, উপজেলায় উপজেলায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ জিন্দাবাদ।